এই ঘোড়ার আগে গাড়ি যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এটা কি আপনি ঠিক করে দিতে পারেন? আপনার নেতা কি হবে? সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে জুলাই সনদ তারা ধারণ করে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা প্রতিপালন করবে এবং পুরোটাই বাস্তবায়ন করবে। তাহলে বিরোধী দল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে? এই জায়গায় যে বিষয়টা নিয়ে আপনারা আলাপ করছিলেন যে অধ্যাদেশ, গণভোটের অধ্যাদেশ উঠবে না, এটা একটু সংশোধনী দিয়ে নিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু গণভোট হয়ে গেছে এই অধ্যাদেশ আর পাশ করার তো কিছু নাই। এটা খুব সরল একটা ব্যাপার, এটার সাথে কিন্তু জুলাই সনদের কোনো সমস্যা নাই। কাজে গণভোট হয়ে গেছে, গণভোটকে কিন্তু অস্বীকার করছে না বিএনপি, এই জন্যই আর অধ্যাদেশ। আমি যদি একটু যুক্ত করি, যারা বাবু আজিজ গতকাল আমার অতিথি হয়ে এসেছিলেন বিএনপি সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল, তিনি বলেছেন যদি সংবিধান সংস্কার না করা হয়, সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে আরো একবার গণভোটে যেতে হবে। তাহলে তখন গণভোট আসলে কোন আলোকে হবে? এটা হচ্ছে কি, ধরেন এই আমাদের যেই পরিস্থিতি, এর আগে সব সময়ই দেখা গেছে যে সংসদে আলোচনার পর সেইখানে যেই জিনিসটি পাশ হয়েছে সেটা কি ভোটাররা তার পক্ষে না বিপক্ষে সেইভাবে গণভোট হয়েছে। যেমন 91 সালে রাষ্ট্রপতি শাসিত যেই রাষ্ট্র পদ্ধতি ছিল, সরকার পদ্ধতি, সেখান থেকে প্রধানমন্ত্রী শাসন শুরু হয়। সেটা কিন্তু সংসদে সিদ্ধান্ত হওয়ার পর যুক্ত ছিল না, তখন গণভোট হলো, তারপরে গণভোট হয়। আর এইবার এই ঘোড়ার আগে গাড়ি যুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ আগে গণভোট করে ঠিক করে দেওয়া হয়েছে নির্বাচিত সংসদ কিভাবে কাজ করবে। এখানে ইন্টেনশন গুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। ইন্টেনশন হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, যারা দীর্ঘকাল ধরে রাজনীতি করে আসছে, প্রজন্ম পরম্পরায় যাদের রাজনীতি করে আসছে, তাদের হাত পায়ে শেকল পরিয়ে দিতে হবে। তাদের নেতাদেরকে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী রাখা যাবে না। তাহলে এটা কি আপনি ঠিক করে দিতে পারেন? আপনার নেতা কি হবে? এটাকে আপনি ঠিক করে দিতে পারেন? আমি তো বিএনপির কেউ না, আমি বলতে পারবো। সার্বভৌম সংসদের সঙ্গে সাংঘর্ষিক কোনটি? জুলাই সনদ। জুলাই সনদের কিছু কিছু সাংঘর্ষিক বলেই তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল 11টি। সেটি তো একদম প্রকাশ্যে দিয়েছিল। আপনি যে বললেন যে বিএনপি আপত্তি করে, অবশ্যই আপত্তি করেছে। নোট অফ ডিসেন্ট মানে কি? 11টি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সরকার যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলো, তারা কি প্রতারণার আশ্রয় নিল? যেই সনদ তারা করলো সেখানে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে করলো। কেন এটি করলো? এটা কারোর সাথে আলাপ না করে করলো? রাজনৈতিক চাপ ছিল কি তখন? কার রাজনৈতিক চাপ? এটা তো সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতারণার আশ্রয় নিল যে জাতীয় ঐক্যমত্য পরিষদের শুভঙ্করের ফাঁকিগুলো দেখেন। 1 নম্বর শুভঙ্করের ফাঁকি, 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি নিবন্ধিত দল একজোট হয়ে একটি দেশের সংবিধানের মূল স্তম্ভ বদল করে ফেলতে পারে। ধর্মনিরপেক্ষতার সমাজতন্ত্র থাকবে না, তারা কি করে এই সিদ্ধান্ত নেয়? এটা কি পুরো জাতিকে রিপ্রেজেন্ট করে? এটা এখানেই তো আপনার গোড়ায় গলা ধরে গেছে। আসলে এই 72-এর সংবিধান বা মুক্তিযুদ্ধকে নিয়ে না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যারা সাম্প্রদায়িক শক্তি, তাদের একটা বিতরাগ আছে, এটা এক ধরনের আক্রোশ আছে। আপনি যে জুলাই সনদ যে বইটি হয়েছে, আপনারা একটু পড়ে দেখবেন দয়া করে। ভূমিকায় আছে মুক্তিযুদ্ধ নিয়ে 70টি শব্দ, আর এই 24-এর গণঅভ্যুত্থান না হলেও 500 শব্দ। সেখানে কি হয়েছে, কাকে মারা হয়েছে, কি সম্পূর্ণ আছে। আমি কোনোটা ছোট করছি না, কিন্তু দেশের মুক্তিযুদ্ধকে নিয়ে সেখানে পাকিস্তান শব্দটি উচ্চারণ করা হয় নাই। হানাদার বাহিনী, মানে সেই 80 দশকের আপনি দেখুন। তা আপনি 50 শব্দে কোন রকম একটা যুদ্ধ হয়েছে বলে আপনি চলে গেলেন 24-এর মধ্যে। আর দেশে আর কিছু ঘটে নাই। 24-এর গণঅভ্যুত্থান নতুন কিছু নয়। এর আগে 90-তে গণঅভ্যুত্থান হয়েছে, 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, 52 ভাষা আন্দোলন হয়েছে। তবে বাংলাদেশের ইতিহাসে 24-এর গণঅভ্যুত্থান অনেক বড় একটি ব্যাপার, এটা কেউই অস্বীকার করছে না। সকলেই বলছে, এমনকি বিএনপিও বলছে যে আমরা গণঅভ্যুত্থানের প্রত্যয়ের সাথে একমত এবং অবশ্যই আমরা সংবিধান যেগুলো সংশোধন ইত্যাদি করব। কিন্তু কেন এই বাহাসটি করছে জানেন? কারা করছে? জামাত ইসলামী করছে। আচ্ছা, জামাতের ইসলামীর রাজনৈতিক আদর্শ কি বলুন তো? তারা কি চায়? কি সংস্কার তারা চায়? তারা এই যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিবে, তারা এর জায়গায় কি দিতে চাচ্ছে? এবং এটা তারা পরিষ্কার করছে না কেন? তারা তো বলছে গুম কমিশন। বিএনপি কি কখনো বলছে আমরা গুম করব? এই যে 80 দশকে যখন এরশাদ ক্ষমতায় ছিল, এটা সংবিধানের কোন আওতায় ছিল? যখন 111 সরকার এলো, সংবিধানের কোন আওতায় হলো? আওয়ামী লীগ যখন রাতের বেলা ভোট করেছে, একা একা ভোট করেছে, আমিডামি ভোট করেছে, এটা কোন সংবিধানের আওতায় হয়েছে? সংবিধানে গণতন্ত্র, জবাবদিহিতা এবং এই যে মানুষের মানবাধিকার, এইটার ব্যাপারে গণ রায় এসে গেছে 24-এর গণঅভ্যুত্থানে। জামাত কি এগুলো নিয়ে কোনো কথা বলছে? এই যে আপনার রাজশাহী মেডিকেল কলেজে যে 1-2 রাতে 23 জন শিশু মারা গেল ভেন্টিলেশনের অভাবে,
তারপরে আপনার হামের 41 জন মারা গেলেন। জামাতের কোনো কথা শুনতে পাচ্ছেন? যেই সমস্যাগুলো সেগুলো নিয়ে কোথায় বিরোধী দলের সমস্যা? তারা কি ভাবছেন কি করে শেকল বাঁধা যায় বিএনপি, আওয়ামী লীগ ইত্যাদি বড় দলের সাথে? কারণ একটা বড় দলের অনুপস্থিতিতেই কিন্তু তারা প্রধান বিরোধী দল হয়েছে। আপনি নিশ্চয় অবগত আছেন, গতকাল কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেছে এবং তারা সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ করেছে। আমি একটু ওই জিনিসটা একটু শেষ করি। এই যে নির্বাচন, আপনি 4 থেকে 7% ভোট হঠাৎ লাভ দিয়ে 36% ভোট হলো কি করে? 1 নাম্বার। 2 নাম্বার, যারা 3 থেকে 18টি আসন পেয়েছে তারা হঠাৎ করে 72টি আসন পায় কি করে? এখানে কোন ভূতের ঠ্যাং লুকিয়ে আছে? এবং তারা এখন আরো বড় হতে চায়। তারা আওয়ামী লীগের মতো করে আচরণ করছে। আওয়ামী লীগ যেমন বলেছিল না সূক্ষ্ম কারচুপি হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেব, সেই 91 সালে বলেছিল। তারপরে যখনই তারা বিরোধী দলে গেছে ওয়াকআউট শুরু করেছে, এবং সেটা সবসময় আমরা আওয়ামী লীগ বিএনপির মধ্যে পরস্পরের এই মুখোমুখি লড়াই দেখেছি। সেই জায়গা থেকে জামাত এখন ভাবছে যে এইভাবে করে তারা মাঠ গরম করে ফেলবে। কিন্তু মাঠ ভাবা এমনিতেই অনেক গরম। মানুষ দীর্ঘদিন ধরে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই যে বৈষম্য নিয়ে যে আন্দোলন হয়েছিল, বৈষম্য নিয়ে কোনো কথা বলছে বিরোধী দল? আপনারা যে আন্দোলনটি করলেন, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে দেশে, এই যে আপনার আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে তো আমরা সবাই অবগত, সবাই জানি। প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে 223 বিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে এই 18 মাসে? এই টিকাগুলো কোথায় গেল? এই স্বাস্থ্য উপদেষ্টাকে কোথায় পেয়েছিলেন ডক্টর ইউনূস? তার কি অভিজ্ঞতা ছিল স্বাস্থ্য সংক্রান্ত? তাকে যে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হলো। এক একজন উপদেষ্টা যে হয়েছেন তারা কি কি কাজ করেছেন সেই শ্বেতপত্র তৈরি হবে না? একটি কথা বলে জামাত এনসিপি তাদেরকে নিয়ে, বরং তারা তো আর চেষ্টা করে যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব সহ সকলকে তারা সহি প্রমাণ করতে। কারণ কি? এই লুটপাটের সঙ্গে কারা কারা জড়িত এটার একটা শ্বেতপত্র প্রকাশ করা কি জরুরি নয়? আমাদের মনে হয় যে বিএনপি সরকারের যথেষ্ট ভদ্রতা হয়েছে, একদম হানিমুন পিরিয়ড, তারা যথেষ্ট ভালোভাবে কথা বলেছে। এখন আরো শক্ত ভাষায় বলা উচিত, ভাই আপনারা বিরোধী দল, আপনাদের সময় দেবেন তো। আপনারা সংসদে কমিটি করা হয়েছে, আপনি দেখুন কি সংবিধান হয় বা কি সংস্কার হয়। আপনি আগেই মাঠে চলে যাচ্ছেন, ভাই মাঠ কি আপনাদের একার? সেই মব সন্ত্রাস এখনো আছে। কথায় কথায় যে মব সন্ত্রাস আইন নিজের হাতে তুলে নেওয়া, সেই দিন তো আর নাই। আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে অপমান করতে দেখেছি, আমরা ইতিহাস ঐতিহ্যকে অপমান করতে দেখেছি, শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্পর্কে অপমান করতে দেখেছি। আমরা নির্বাচনের আগে ঠিক 15 দিন আগে কিন্তু বিএনপিকে আমরা স্পষ্ট অবস্থান নিতে দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে। বিএনপির এখন অনতিবিলম্বে উচিত যে বাংলাদেশের যে মূল জায়গাটি স্তম্ভ ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করে দেওয়া। আজকে যে অবস্থান হয়েছে দেখুন, প্রধান বিরোধী দলের একটিও নারী সদস্য নেই। কি দৃশ্য সারা পৃথিবীর সামনে যায়। এবং আপনি সংসদে নারীদের বিরুদ্ধে কিরকম কথাবার্তা বলছেন একজন সংসদ সদস্য আমির হামজা ওয়াজ মাহফিলে বাইরে, সেটা আজকে রুমিন ফারহানা কিন্তু প্রশ্নটি তুলেছেন। তো এই ব্যাপারগুলো তাকে তুলতে হচ্ছে, এবং নানান রকম আইনের ফেরে কিন্তু সেটা নিয়ে খুব বেশি এগোনো যাচ্ছে না। আপনার আইন তো থাকবেই, এই আইনের ফেরে কিন্তু আপনি 256 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সাংবাদিকের অসততার বিচার একরকম, আর হত্যার বিচার আরেক রকম। যেমনটি জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মুনির প্রশ্ন রেখেছে, যারা গণভোটের প্রস্তাব দিয়েছিল তারাই এখন কেন পিছিয়ে যাচ্ছে? গণভোটের প্রস্তাব কখনোই বিএনপি দেয়নি। বিএনপি প্রথমে না করেছিল যে গণভোট এখানে দরকার নাই, কিন্তু যেহেতু তারা নানারকম গন্ডগোল পাকাতে চেয়েছিল, বিএনপি দেখলো ভোট করলেই তো তারা জিতে যাবে, কারণ তাদের প্রধান প্রতিপক্ষ তো মাঠে নাই। জামাত যতই চেষ্টা করুক না কেন, যাই করুক না কেন, সারা পৃথিবীর চোখের সামনে কি করে আওয়ামী লীগের মতো একক নির্বাচন করবে?